আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর হবে। এতে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে স্বাক্ষর অনুষ্ঠান। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জুলাই সনদ স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি, যেখানে প্রথমে রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তারপর কমিশনের সব সদস্য এবং সবশেষ কমিশনের সভাপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করবেন। ইতোমধ্যে 4টি বাম রাজনৈতিক দল এবং গণফোরাম সহ 5টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করবে না বলে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা না থাকলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও এই সনদে স্বাক্ষর করবে না বলে আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এটা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা আজকে, যেটা আমি সুস্পষ্টভাবে বললাম, যে আমাদের মেয়াদকালে, কমিশনের মেয়াদকালেই আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গ একটি সুপারিশ সরকারকে দেব, যাতে এটি বাস্তবায়নের প্রক্রিয়াটা এই সময়েই শুরু করা যায়। আমরা আশা করছি সকল রাজনৈতিক দল এবং এনসিপি আগামীকালের অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদে স্বাক্ষর করবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা পালন করবে। বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো সহ প্রস্তাবগুলো জুলাই সনদে লিপিবদ্ধ করা হলেই তারা স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ইস্যুতে কোনো আপোষ করবে না বিএনপি। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। ঠাকুরগাঁও ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন, জানাচ্ছেন হাসান মাহমুদ। ঠাকুরগাঁ সদর উপজেলায় 4 দিনের দলীয় গণসংযোগের তৃতীয় দিনে বেগুনবাড়ি, জগন্নাথপুর, হরিপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় সুধী সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছেই। অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন দাবি ও আন্দোলন দিয়ে ব্যতিব্যস্ত করে রাখা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদের উদ্দেশ্য নির্বাচনকে বানচাল করা। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে বিএনপি কোনো আপোষ করবে না। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আমরা আপনার কনসেন্ট দেইনি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচনের দিন এই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনে আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। এত অস্থির হবেন না, একটু অপেক্ষা করেন, একটু টেনশন থাকা ভালো। এদিকে চট্টগ্রামের পটিয়ায় আলেম ওলামাদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদী শাসনামলে আলেম ওলামাদের উপর নেমে এসেছিল নির্যাতনের খড়গ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয় প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন নির্বাচনী কলা কৌশল থাকে। সেই হিসাবে কিছু কিছু দল একত্রিত হয়ে জোট গঠন করতে পারে, যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে। অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনী কৌশল। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে বক্তারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। প্রতিহত করার মতো সৎ সাহস ইনশাআল্লাহ বিএনপির আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী অংশ নেবে, তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এমনটা জানিয়েছেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে ইসলামী দলগুলোর নেতারা অভিযোগ করেন, সরকারে থাকা কিছু ব্যক্তি একটি দলের নির্দেশনায় প্রশাসনের রদবদল চালাচ্ছে।
মেজবা হাসান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও তা বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার সময় নিয়ে রয়েছে ভিন্ন মত। এমন বাস্তবতায় 17ই অক্টোবর হতে যাচ্ছে সনদ স্বাক্ষর। তবে এই সনদে স্বাক্ষর করবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এই সেমিনারে অংশ নেওয়া জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো। তাদের দাবি গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে। এই সংস্কার যদি আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে এটা একটা কাগজি সংস্কার ছাড়া আর কিছু হবে না। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের চূড়ান্ত রূপ দিয়ে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এই জুলাই সনদ যদি আমরা আগে বাস্তবায়ন করতে না পারি তাইলে এই শহীদদের কাছে জবাব কি থাকবে, আমাদের জাতির জবাব কি থাকবে? গণভোটে কেউ বাধা দিলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো বলে হুঁশিয়ারি দেন নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন, তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে। সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি, এসপি, ইউনো, সচিব, আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি তদবির শুরু করেছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর এবং শুক্রবার অনুষ্ঠিতব্য জাতীয় ঐকমত্য কমিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি। এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগে জনগণের কাছে প্রকাশ করতে হবে। এছাড়া আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয়, তবে নোট অফ ডিসেন্ট বা অমত সূচক মন্তব্যের কোনো কার্যকারিতা থাকতে পারবে না বলে দাবি করেন তিনি। এছাড়াও গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত কনস্টিটিউট পাওয়ার বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে 109 আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। রাজধানীর পল্টনে ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় তিনি বলেন, প্রার্থী মনোনয়নের ব্যাপারে দলীয় সম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান এবং জনগণের মধ্যে তাদের কার্যক্রম ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলগুলোর বাগবিতণ্ডায় জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 11টি শিক্ষা বোর্ডে এবারের গড় পাশের হার 58.83%, যা গত বছরের তুলনায় 18% কম। আর জিপিএ 5 এর সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি। ফল প্রকাশের পর উল্লাসে মেতে ওঠেন উত্তীর্ণরা। জুবাইর প্রধান জানাচ্ছেন বিস্তারিত। ফল ঘোষণার পরপরই বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠেছেন এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলপ্রাপ্তরা। চেষ্টা আর কঠোর অধ্যাবসায়ের কারণে যে ফল তাতে বয়ে যায় উচ্ছ্বাসের জোয়ার। উদযাপন হয় ক্যাম্পাসে ক্যাম্পাসে। কি বলবো, আসলে বলার ভাষা নাই, কারণ আল্লাহ অনেক দিছে, যেটা আশা করছি তার থেকেও অনেক ভালো আসছে। জীবনের হয়তো বা যত রকম অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে একটা সোনালী দিন হিসেবে থাকবে। আগের বছরগুলোর তুলনায় কমেছে জিপিএ 5 এবং পাশের হারের সংখ্যা। গড় পাশের হার 58.83%, যা গত বছরের তুলনায় 18% কম।
জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। গত বছর যার সংখ্যা ছিল ১,৪৫,৯১১। সংখ্যা নয়, শেখার মানকে সাফল্যের মাপকাঠি করা। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। এটি হয়তো কষ্টের, কিন্তু এটি সত্যের দিকে ফেরার সূচনা। এইচএসসির ফল প্রকাশে সন্তানদের সাফল্যে আনন্দিত অভিভাবকরাও। ঘামে পরিশ্রমে যে ফল, তাতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষকগণ। কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা আগামীতে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা। সবাই জানেন কোশ্চেনটা খুব হার্ড হয়েছে, সবকিছু মিলে মূল্যায়নটাও খুব হার্ড করেছে। এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা সব সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তবে যারা কৃতকার্য হতে পারেনি, এবারই শেষ নয়। প্রস্তুতি নিয়ে সামনের বছর ভালো করার পরামর্শ শিক্ষকদের। বিগত বছরগুলোর তুলনায় এবছর এইচএসসিতে পাশের হার এবং জিপিএ 5-এর সংখ্যা কমলেও উৎসবের আমেজে ভাটা পড়েনি। ফল প্রকাশের পর তাদের যেই বছর জুড়ে অপেক্ষার পরিশ্রমের ফলে যেই ফলাফল তারা অর্জন করেছেন, সেটিতে উচ্ছ্বাসে মেতেছেন এই শিক্ষার্থীরা। এখানে শেষ নয়, তারা বলছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চান তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। এর আগে বিকেলে ভোট গ্রহণ শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসা হয়। রাকসু নির্বাচন কমিশন জানায়, 9টি ভবনের ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স কঠোর নিরাপত্তায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে আসা হয়েছে। ভোট গণনার কাজ বড় পর্দার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানায় নির্বাচন কমিশন। নির্বাচনে 28,908টি ভোটের মধ্যে 20,187টি ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও ক্যাম্পাসে আধিপত্য নিয়ে ছাত্র দল, শিবির দুটি প্যানেলই অভিযোগ তুলেছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ভোট গণনা কখন শুরু হয়েছে আর প্রার্থীদের মধ্য থেকে গণনা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখছেন কিনা? এখান থেকে দেখানো হচ্ছিল বিভিন্ন হলগুলোতে তারা কিভাবে ভোটগুলোকে ওএমআর মেশিনের মাধ্যমে কত সহজে গণনা করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছিল। আর এখন যেটি চলছে সেটি হচ্ছে যে এই যে আপনি স্বচ্ছ ব্যালট গুলো দেখছেন, প্রত্যেকটি যে ওএমআর যে শীট গুলো রয়েছে সেগুলো বের করা হচ্ছে এবং সেগুলো যে তালিকা দেওয়া হয়েছিল তাদের কাছে, সেই তালিকা অনুযায়ী তারা গুণে বুঝে নিচ্ছেন। এরপরেও মূলত যে ওএমআর মেশিনের মাধ্যমে খুব দ্রুত তারা আশা করছেন যে এটি গণনা শেষ হবে। আর কিছুক্ষণ আগে এখানে উপাচার্য এসেছেন, প্রধান নির্বাচন কমিশনার তিনি এসেছিলেন। তারা দুজনে এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে। 4টার পরে তারা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এর পরবর্তীতে আমরা দেখেছি এখানে যে পর্যবেক্ষক দল এসছে তারাও কিন্তু একই কথা বলেছে, নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে। যদি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এবং শিবির ছাত্র দলের যারা রয়েছে তারা কিন্তু পরস্পর বিরোধী অভিযোগ করেছে এবং বলেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছু কথা বলেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে আরএনপি পুলিশ ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা কিন্তু সেটি অস্বীকার করেছে। আপনি নিশ্চয়ই মোটা দাগে জানিয়েছিলেন যে প্রায় 70% মতো ভোট পড়েছে, যেটি আসলে উপাচার্য ধারণা করছিলেন তার কথাটি মিলে গেছে। এবং সেই ধারণা থেকে আমরা বলছি অধিকাংশ জায়গায় কিন্তু 77 কিছু বেশি যে 17টি কেন্দ্র রয়েছে সেখানে পড়েছে। সবচেয়ে কম হয়েছে কিন্তু বেগম রোকেয়া হলে, মাত্র 59.60%। দর্শক, জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনার খবর। আগামী 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর অনশনে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সচিবালয়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক। দাবি আদায়ের বিষয়ে সরকার গড়িমসি করছে বলে জানান আন্দোলনকারীরা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায়ের হুঁশিয়ারি শিক্ষকদের। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, আসামি সাবের হোসেন চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট 12,25,00,000
48,169 টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখল ও নিজের নামে 21টি ব্যাংক হিসেবে লেনদেনের মাধ্যমে 124,61,54,252 টাকা সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়া তার স্ত্রী রেহানা চৌধুরী আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 26,97,15,000 টাকা সম্পদ অর্জন করে ভোগ দখল ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন আরেকটি মামলা করেছে দুদক। আফগানিস্তানের বিপক্ষে বিপর্যয়ের পর 2027 বিশ্বকাপে সরাসরি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে 2টি পরিবর্তন এনেছে বিসিবি। রিপোর্ট কৌশল ইয়াসেরের। আফগান সিরিজে থাকা 5 পেসারের মধ্যে নাহিদ রানাকে বাদ দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষণা করা স্কোয়াড থেকে। ঘরের মাঠে জয়ে ফিরতে আবার স্পিনারদের উপরই ভরসা রাখা হচ্ছে। বাদ পড়েছেন দীর্ঘ 2 বছর পর দলে ফিরে মাত্র 1 ম্যাচ খেলা নাঈম শেখ। ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার। আফগানদের বিপক্ষে টি-20 স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতায় তার যাওয়া হয়নি সংযুক্ত আরব আমিরাতে। লিটনের ইনজুরি তাকে ওয়ানডেতে সুযোগ করে দিয়েছে। আমরা নিয়মিতভাবে 50 ওভার ব্যাট করতে পারছি না এবং এখন এই আফগানিস্তানের সঙ্গে তো একদমই হাফ অফ দ্য কোটাও আমরা ঠিকভাবে খেলতে পারিনি। সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রায় 80টার মতো ওডিআই খেলে ফেলেছেন। এদিকে প্রথমবার ওয়ানডেতে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই ব্যাটারের অভিষেক হয়। লিস্ট এ ক্রিকেটে 26 বছর বয়সী অঙ্কনের গড় 44.53। আমরা 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে। সেখানের কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। অন্যদিকে আনুষ্ঠানিক অনুশীলন বাদ দিয়ে মিরপুরে ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছেন ক্যারিবীয়রা। 18, 21 ও 23 অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের 3 ম্যাচ। সবগুলো ম্যাচই হবে হোম অফ ক্রিকেট খ্যাত শেরেবাংলা স্টেডিয়ামে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।